একটা ছোট্ট কিচেন টিপসও আপনার অনেক সময়, পরিশ্রম আর ঝামেলা বাঁচিয়ে দিতে পারে। তাই আজকের ভিডিওতে শেয়ার করব স্মার্ট গৃহিণীদের ১২টি সেরা কিচেন টিপস, যেগুলো আপনার রান্নাঘরের কাজকে করবে আরও সহজ, দ্রুত আর গোছানো। যদি প্রতিদিনের রান্নার কাজকে একটু স্মার্টভাবে করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদিয়া মামুন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাদিয়া। দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে সুস্থ আছি। শুরুতেই আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তাই বুঝতেই পারছেন একটি লাইকের কতটা মূল্য। আর যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ১২টি কিচেন টিপসের মধ্যে প্রথম যে কিচেন টিপস, সেটা হচ্ছে সবসময় আমি চেষ্টা করি আমাদের রাতে যে থালাবাটিগুলো থাকে, প্লেট বাটি তারপর হাঁড়ি পাতিল যা থাকে সব কিছুকে একদম রাতেই ধুয়ে নেওয়ার জন্য। রাতে যদি এগুলোকে ধুয়ে রাখা যায়, তাহলে কিন্তু সকালে কোনো রকম কোনো ঝামেলা থাকে না। সকালবেলা কিন্তু রান্নাঘরে এসে মনটা একদম ফ্রেশ হয়ে যায় পুরো গোছানো একটা রান্নাঘর দেখলে। তাই সবসময় আমাদের উচিত রাতের থালাবাটিগুলোকে রাতেই ধুয়ে নেওয়ার জন্য। দ্বিতীয় টিপস হচ্ছে, যখন যে বয়ামগুলো খালি হয়ে যায়, যেমন ধরেন আমরা যে জিনিসপত্রগুলো রাখি, আমাদের যে খাবার দাবারগুলো রাখি, যেমন ডাল, আটা, তারপর আরও বিভিন্ন পদের জিনিস আছে, চা পাতা। তো এগুলোর বয়ামগুলো যখন আমাদের খালি হয়ে যায়, যেমন আটাটা শেষ হয়ে গেলে বা ময়দাটা শেষ হয়ে গেলে, যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা সাথে সাথে এটাকে ধুয়ে ফেলতে পারি। এতে করে কিন্তু পরবর্তীতে এগুলো অনেকগুলো একসাথে আমাদের ধোয়ার প্রয়োজন পড়ে না। তৃতীয় যে টিপসটি হচ্ছে, সেটা হলো আমরা যখন কোনো কিছুর মধ্যে, যেমন বয়ামের মধ্যে আমি এখন ময়দা ঢেলে নিচ্ছি, তো দেখা যায় আমরা যখন চাল ডাল, এগুলো চাল না, চাল তো আমরা বয়ামে আর রাখি না, চাল তো যে কোনো ড্রামে রাখা হয় বা পটে রাখা হয়। তো যে কোনো জার বা বয়ামে যখন কিছু ঢালতে যাই, তখন দেখা যায় এগুলো কিন্তু পড়ে যায়, মানে রিফিল করার সময় কিন্তু চারো সাইড দিয়ে পড়ে যায়। সেটা কিন্তু ওয়েস্টও হয় আর আমাদের রান্নাঘরটাও কিন্তু নোংরা হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন এইরকম কোনো কিছু রিফিল করার সময় নিচে একটা প্লেট দিয়ে দেওয়ার জন্য। তো প্লেট দিয়ে দিলে কিন্তু যখন আমরা জিনিসটা রিফিল করব, এটা কিন্তু আর নিচে পড়বে না, আমাদের রান্নাঘরটাও কিন্তু নোংরা হবে না। আর যেইটা কিন্তু আর কি পড়ে যায়, সেটা কিন্তু প্লেটে পড়ে, আর প্লেট থেকে কিন্তু আমরা সেটাকে আবার আমাদের জারে বা বয়ামে রেখে দিতে পারবো। এতে করে কিন্তু আমাদের খাবারটা বা যে খাবারগুলো থাকে, এগুলো কিন্তু ওয়েস্ট হবে না, এগুলো কিন্তু কাজে লাগাতে পারবো। মানে এই যে আমার কিন্তু ময়দা পড়ে গিয়েছিল প্লেটের মধ্যে, তো সেগুলোকে কিন্তু আমি আবার রেখে দিলাম। তো এভাবে করে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি। এতে করে কিন্তু আমাদের সময়ও বেঁচে যাবে, কারণ আমাদের রান্নাঘর নোংরা হলে কিন্তু সেটাকে আবার পরিষ্কার করার একটা ঝামেলা থাকে। তো সেটা কিন্তু আর থাকবে না। তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আর আজকের ভিডিও কিন্তু যারা এগুলো জানে না তাদের জন্যই, যারা জানে তাদের জন্য তো আর না, তারা তো জানেই। নাম্বার টিপস হচ্ছে, বাজার থেকে যখন আমাদের কাঁচামরিচ নিয়ে আসে, তখন কিন্তু আমরা এই কাঁচামরিচগুলোকে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখতে পারি। এতে করে কিন্তু আমাদের সময়টা বেঁচে যায়। বারবার কিন্তু রান্না করার সময়, মানে কাটাকাটি করার সময় কিন্তু আমাদেরকে কাঁচামরিচগুলো বারবার ধুয়ে নিতে হয় না। আর আমাদের রান্না করার সময় কিন্তু সময়টাও অনেক বেশি বেঁচে যায়। তবে অবশ্যই কাঁচামরিচগুলোকে বোটা সহই আর কি ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু কাঁচামরিচের ভেতরে পানি প্রবেশ করতে পারে না, আর এর জন্য কিন্তু কাঁচামরিচগুলো বেশ দিন আর কি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। বোটা ফেলে দিয়ে যদি কাঁচামরিচ ধুয়ে নেন, তাহলে কিন্তু কাঁচামরিচগুলো খুব সহজেই আর কি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অনেক দ্রুত কিন্তু পচেও যায়। আর ৫ নাম্বার টিপসটা হচ্ছে, কাঁচামরিচগুলোকে যখন আমরা পরিষ্কার করে ধুয়ে নিব বোটা সহকারে, তখন চাইলে কিন্তু আর কি আমরা এতগুলো কাঁচামরিচ তো আর আমাদের একসাথে খাওয়া হয় না। তো সেগুলোকে কিন্তু দেখা যায় আমরা ফ্রিজে এমনিতেই রেখে দেই। তো এভাবে রেখে দিলেও দেখা যায় ২-১ দিন পর কিন্তু কাঁচামরিচ অল্প অল্প করে পচে যেতে শুরু করে, মানে পচতে শুরু করে। তো কাঁচামরিচগুলোকে যখন আমরা বোটা সহকারে ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পর সেগুলোকে আগে শুকিয়ে নিব একদম ভালো করে। যখন পানিটা ঝরে যাবে আর পানি কাঁচামরিচের গায়ে একদমই থাকবে না, শুকিয়ে যাওয়ার পর
বোঁটাগুলোকে ফেলে দিয়ে তারপর এই যে একটা এয়ারটাইট বক্সে নিচে আগে একটা টিস্যু পেপার দিয়ে তারপর যে কাঁচামরিচগুলোকে আমরা বেছে রেখেছিলাম সেই শুকনো কাঁচামরিচগুলোকে এই এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। আর অবশ্যই নিচে একটা টিস্যু পেপার দিব, আর টিস্যু পেপার নিচে দেওয়ার পর তারপর কাঁচামরিচগুলো রেখে দিব। আর কাঁচামরিচগুলো রাখার পর তারপর আবার একটা টিস্যু পেপার দিব। টিস্যু পেপার দেওয়ার কারণ হচ্ছে বক্সের মধ্যে কিন্তু ঘেমে গিয়ে তারপর হচ্ছে পানি জমে যায়, এতে করেও কিন্তু কাঁচামরিচ একদমই নষ্ট হয়ে যায়, পচে যায়। তো আমরা যদি ওপরে আর নিচে টিস্যু পেপার দিয়ে রাখি তাহলে কিন্তু সেই পানিটা এই টিস্যু পেপারে টেনে নিবে, আর বক্সের মধ্যে কোনো রকম কিন্তু পানি আর কি জমে থাকবে না। এতে করে কিন্তু আমাদের কাঁচামরিচগুলো বেশ কিছুদিন ভালো থাকবে, আর একদমই কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো আমার ৬ নাম্বার টিপসটা হচ্ছে, প্রায় কম বেশি কিন্তু আমরা প্রতিদিনই রুটি বানিয়ে থাকি। কেউ ময়দা দিয়ে বানায়, কেউ আটা দিয়ে বানায়, যে যেটা দিয়েই বানাই না কেন। তো ময়দা বা আটা দুটোটার ক্ষেত্রেই আমরা যখনই আর কি এটার কাই করে নিব, ময়দার বা আটার কাইটা করে নিব, তারপর অল্প পরিমাণে, অনেক বেশি যে দিতে হবে তা কিন্তু না, অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে তারপর হচ্ছে কাইটা করে নেওয়ার চেষ্টা করব। এতে করে কিন্তু আমাদের ময়দার যে ডোটা বা আটার ডোটা একদমই সফট হয়, পিড়ির সাথেও লেগে যায় না, আর কোনো রকম কিন্তু রুটি বেলতেও সমস্যা হয় না। ৭ নাম্বার টিপস হচ্ছে, কম বেশি সবাই কিন্তু আমরা ভর্তা প্রেমী, আর ভর্তা খেতে গেলেই দেখা যায় শুকনো মরিচ টালার একটা ঝামেলা হয়। এর জন্য কিন্তু খুব সহজে ভর্তাটা খাওয়াও হয় না। যেমন আমি নিজেই কিন্তু এটাকে আর কি ভর্তাটা মানে শুকনো মরিচটা টালার জন্য বানাই না, ভর্তা বানাতে ইচ্ছে করে না। তো আমরা যদি শুকনো মরিচ বেশি করে টেলে তারপর এরকম গুঁড়ো করে এয়ারটাইট বক্সে ভরে রেখে দেই, তাহলে কিন্তু আমরা যখন তখনই ভর্তা খেতে পারি। এতে করে কিন্তু আমাদের সময়টা বেঁচে যায়, কারণ বারবার ২ টা ১ টা করে শুকনো মরিচটা টালতে গেলে বা ভাজতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন পড়ে। ৮ নাম্বার যে টিপসটা সেটা হলো, এটা আমার ক্ষেত্রে হয়, আমার মনে হয় আমার মতো আমার অনেক আপুদের সাথেও এটা হতে পারে, যে শুকনো মরিচ যদি আমরা হাত দিয়ে গুঁড়ো করতে যাই তখন কিন্তু প্রচুর পরিমাণে হাত জ্বালা করে। আমি তো একদমই করতে পারি না, আমার প্রচুর হাত জ্বালা করে। তো আমার মতো যাদের এইরকম শুকনো মরিচ গুঁড়ো করতে গেলে হাত জ্বালা করে, তারা কিন্তু চাইলে আমার মতো এই টিপসটা ফলো করতে পারেন। আমি সবসময় শুকনো মরিচ যখন গুঁড়ো করি তখন কিন্তু হাতের মধ্যে একটা পলিথিন পেঁচিয়ে নেই, মানে পলিথিন যে ব্যাগগুলো থাকে আমরা বাজারের সাথে যেগুলো আর কি পাই সেগুলো। আমাদের অনেকের কাছেই দেখা যায় হ্যান্ড গ্লাভসটা থাকে না, তো হ্যান্ড গ্লাভস কেনারও কিন্তু একটা খরচের ব্যাপার আছে। তো পলি ব্যাগ দিয়ে কিন্তু এটা খুব সহজেই করে নেওয়া যায়। তো হাতের মধ্যে একটা পলি ব্যাগ পেঁচিয়ে তারপর হচ্ছে এরকম করে শুকনো মরিচগুলোকে যদি গুঁড়ো করে নিই, তাহলে কিন্তু শুকনো মরিচগুলো খুব সুন্দর করে একদম গুঁড়ো হয়ে যায়, আর আমাদের হাতটাও কিন্তু কোনো রকম জ্বালা করে না। এক্ষেত্রে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায়, আমার হাতটাও কিন্তু বেঁচে যায়। তো আমার ৯ নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে, আমরা যখনই থালা বাসন ধুইতে যাই দেখা যায় আমাদের জামা একদমই ভিজে যায়। বিশেষ করে তো থালা বাসন ধোয়ার সময় আমি ভিজবই ভিজবো। তখন আর কি মনে হয় আমি থালা বাসন ধুয়েছি নাকি আমি নিজেই নিজেকে ধুয়েছি, এটা আসলে বোঝাই মুশকিল। তো আমার মনে হয় কম বেশি সব আপুদের ক্ষেত্রেই এটা হয়, যে সিঙ্কে থালা বাসন ধুতে গেলেই আমাদের জামাকাপড় কিন্তু একদমই ভিজে যায় পানির ছিটে। এটা কিন্তু খুবই বাজে দেখা যায় পরবর্তীতে, আর নিজেদের কাছেও কিন্তু অনেকটা অস্বস্তি ফিল হয়। তো এর জন্য থালা বাসন ধোয়ার পূর্বে যদি আমরা সিঙ্কের সামনের জায়গাটাতে যেকোনো একটা কাপড় দিয়ে দিতে পারি, যেকোনো কাপড় হতে পারে। এখানে আমার হাসব্যান্ডের যে জিন্সের প্যান্ট ছিল, তো একটা ছেঁড়া প্যান্ট ছিল, সেই প্যান্টের যে পায়ের অংশটা সেটাকে আমি কেটে নিয়েছিলাম, আর এই টুকরাটাকে আর কি আমি এখানে দিয়ে নিয়েছি। তো যেকোনো একটা কাপড় যদি সিঙ্কের সামনে আমরা দিয়ে তারপর থালা বাসনগুলোকে ধুই, এক্ষেত্রে কিন্তু আমরা একদমই ভিজে যাব না, আর যে পানিটা পড়বে সেটা কিন্তু এই সামনে যে কাপড়টা দিব এই কাপড়টাই কিন্তু আর কি শুষে নিবে। এইখানে কিন্তু এই যে অনেকটা কাপড় ভিজে গিয়েছে, যে দেখতেই পাচ্ছেন, এই সবগুলো পানি কিন্তু আমাদের শরীরে ছিটে আসতো, আর তখনই কিন্তু আমাদের জামা কাপড় একদমই ভিজে যেত, যেটা খুবই আর কি বাজে দেখা যায়। আর ১০ নাম্বার যে টিপসটা সেটা হলো, প্রতি বেলাতেই আমরা যখন থালা বাসনগুলোকে ধুই, তো ধোয়ার পরপরই দেখা যায় সিঙ্কটার অবস্থা আর কি খুবই বাজে দেখা যায়। তো যেহেতু এইখানে আমরা আমাদের খাওয়া দাওয়ার যে থালাবাটিগুলো থাকে, প্লেট বাটি, সেগুলোকে ধুই, তো খুবই আর কি পরিষ্কার রাখার ব্যাপার এটা। তো আমরা যখনই থালা বাসনগুলোকে ধুবো, আমি মনে করি এই টিপসটা সবারই ফলো করা উচিত। থালা বাসন ধোয়ার পরপরই অবশ্যই আমাদের সিঙ্কটাকেও সাথে সাথে
পরিষ্কার করে রাখা উচিত। কারণ এতে করে আমাদের আর কি যে থালাবাটিগুলো ধুবো সেটা যদি আমরা একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গার মধ্যে ধুই, এটা তো নিজেদের রুচিরও একটা ব্যাপার আছে। তো প্রতিবার থালাবাটি ধোয়ার পর যদি হালকা করে একটু ভিম বার, মানে খুব বেশি যে ঘষা মাজা করে ধুইতে হয় তা কিন্তু না, সামান্য পরিমাণে একটা মাজনির মধ্যে তারপর অল্প একটু করে ভিম বার লাগিয়ে তারপর আমরা এই সিঙ্কটাকে কিন্তু ধুয়ে নিলেই হয়ে যায়, মানে পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যায়। এতে করে নিজেদের কাছেও একটা শান্তি শান্তি লাগে, আর সিঙ্কটাকেও কিন্তু একদম চকচকে হয়ে যায়, কারণ পরবর্তীতে কিন্তু বারবার এটাকে ঘষা মাজা করে ধোয়ার কোনো প্রয়োজনই পড়ে না। সাথে সাথে প্রতিবেলাতেই যদি আমরা থালা বাসন ধোয়ার পর এই সিঙ্কটাকে ধুয়ে ফেলি তাহলে সিঙ্কটাও কিন্তু সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার ১১ নাম্বার যে টিপসটা, এটা হচ্ছে মূলত আমার সেই সকল আপুদের জন্য যারা আমার মতো ইনফ্রারেড চুলা ব্যবহার করে। আর ইনফ্রারেড চুলায় রান্না করতে গেলে দেখা যায় প্রতিদিনই কিন্তু চুলার অবস্থা একদম তেল ছিটে নষ্ট হয়ে যায়। তো রান্না করার সময় কিন্তু চুলাটা খুবই বাজে হয়ে যায়। তো আমরা যদি রান্না করার পর চুলাটাকে ঠান্ডা করে নিয়ে, অবশ্যই চুলাটাকে আগে ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থায় এটা করলে কিন্তু চুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চুলাটাকে ঠান্ডা করে নিয়েই আমরা প্রতিদিন রান্নার পরপরই যদি এরকম হালকা করে একটু ভিম বার মাজনির সাথে লাগিয়ে চুলাটাকে একটু পরিষ্কার করে নেই, আর সাথে মাজনি দিয়ে পরিষ্কার করার পর একটা ভেজা কাপড় দিয়ে সেটাকে মুছে নেই, এতে করে কিন্তু আমাদের চুলাটা অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করবে, চুলাটা কোনো রকম নষ্ট হবে না, চুলার ওপরের গ্লাসটাও কিন্তু একদম ভালো থাকবে। আর এটা কিন্তু দেখারও একটা সৌন্দর্য আছে, চুলাটার ওপরে যখন তেল ছিটে পড়ে তখন চুলাটা দেখতে খুবই বাজে দেখা যায়। তো আমরা যদি রান্না করার পর চুলা ঠান্ডা করে নিয়ে সাথে সাথে সেটাকে আর কি পরিষ্কার করে নেই, এতে করে কিন্তু চুলাটাও দেখতে সুন্দর দেখা যায়, আর আমাদের কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। কয়েকদিন পর কিন্তু এটা অনেকটাই বাজে অবস্থা হয়, তখন কিন্তু অনেক ঘষা মাজা করে তারপর পরিষ্কার করতে হয়। আর আমার ১২ নাম্বার লাস্ট যে টিপসটা, সেটা হচ্ছে দেখা যায় পেঁয়াজ ছিলতে কিন্তু অনেক পরিমাণ কষ্ট, মানে প্রতিদিনই কিন্তু রান্নাবান্নায় আমাদের পেঁয়াজটা অবশ্যই লাগেই লাগে, এটা আর কি মাস্ট, এটা ছাড়া তো আর রান্নাবান্না হয় না। তো যখন ফ্রি সময় পাই, মানে আমি যখনই ফ্রি থাকি তখনই চেষ্টা করি বেশ কিছু পেঁয়াজ ছিলে তারপর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে, কারণ পেঁয়াজ ছেলার পর কিন্তু পেঁয়াজের গায়ে অনেকটাই ময়লা লেগে থাকে। তো পেঁয়াজগুলোকে ধুয়ে তারপরে এভাবে করে যদি আমরা রেখে দেই, একটু যখন পানিটা ঝরে যাবে পেঁয়াজগুলোকে শুকিয়ে যাবে, তখন কিন্তু আমরা এরকম একটা এয়ারটাইট বক্সে পেঁয়াজগুলোকে রেখে দিতে পারি। তবে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখার আগে বক্সের মধ্যে নিচে আগে একটা টিস্যু পেপার বিছিয়ে দিতে হবে, যাতে করে বক্সটা পরবর্তীতে ঘেমে ভিজে না যায়, আর ভিজে গেলে কিন্তু পেঁয়াজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা যদি এরকম করে টিস্যু পেপারে রেখে দেই তাহলে কিন্তু টিস্যু পেপার সেই ভেজা ভাবটা আর কি চুষে নিবে। অনেকেই আছে পেঁয়াজগুলোকে কেটে তারপর রাখে, তবে আমি কেটে রাখি না, আমি এরকম করে আর কি আস্ত পেঁয়াজ ছিলে তারপর রাখি, কারণ কেটে রাখলে দেখা যায় পেঁয়াজের রস রস যে থাকে সেটা কিন্তু শুকিয়ে যায়, আর পেঁয়াজের যে ফ্লেভারটা থাকে সেটাও আমার কাছে মনে হয় যেন নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজগুলোকে যদি আমরা এভাবে করে ছিলে তারপরে এয়ারটাইট বক্সে রাখতে পারি, এক্ষেত্রে কিন্তু আমাদের যখন যেভাবে প্রয়োজন আমরা সেভাবে করেই পেঁয়াজগুলোকে কেটে নিতে পারবো। তখন কিন্তু শুধু একরকম যদি করে কেটে রাখি তাহলে কিন্তু দেখা যায় অন্যান্য কিছুতে ব্যবহার করা যায় না। তো ছিলে রাখলে দেখা যায় যখন যেভাবে প্রয়োজন পড়ে তখন সেভাবেই রেখে দিতে পারি। তো এই ছিল আমার আজকের ১২টি সেরা কিচেন টিপস। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কোন টিপসটা আপনাদের কাছে উপকারী মনে হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।